চারিদিকে শুধুই ধ্বংস, কোথাও যুদ্ধ, কোথাও বিপর্যয়, রাজ্য রাজনীতিও ধ্বংসাত্মক। এই ধ্বংসলীলার মধ্যেও শান্তি প্রার্থনা, ত্রাণের প্রার্থনা, তেমনই একটা ছবি দিয়ে আজ শুরু করছি। যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কুলুর এক শান্তিকামী সাধু। দেখতে পাচ্ছেন এই ধ্বংসের মধ্যেও তিনি কিন্তু শান্তির প্রার্থনা করছেন। বিপর্যয়, এই বিপর্যয়ের মধ্যেও অকুত ভয় এক সত্তা, ছবিতেই সেটা বুঝতে পারছেন। আজ একটা বিশেষ দিন, আজ তারিখটা হচ্ছে 28শে অগস্ট। বিশ্বের ক্যালেন্ডারে চিন্তাশীল দিবস, কিন্তু কোনো চিন্তাই আজ মাথায় আসছে না, কারণ ভয়ঙ্কর ছবিগুলোই শুধু চোখে ভাসছে। ইউক্রেন রাশিয়ার হামলার বিভৎস ছবি দেখুন। ট্রাম্পের শান্তি বৈঠক বিষবাও জলে যেতেই দুপক্ষই রীতিমতো রক্তের হোলিতে মেতে উঠেছে। বুধবার রাতভর ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়া ব্যাপক হামলা চালায়। হামলায় শিশুসহ অন্তত 14 জন নিহত, আহত আরও 38। শহরের বেশ কয়েকটি এলাকায় বহুতলগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, মস্কো আলোচনার টেবিলের বদলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেছে নিয়েছে। ইউক্রেনের সেনা জানিয়েছে তারা রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার এলাকায় একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। তবে মস্কোর দাবি তারা রাতারাতি 102টি ইউক্রেনীয় ড্রোন আটকে দিয়েছে। এর মধ্যেই এবার সরব ইউরোপীয় ইউনিয়ন। ইউ প্রধান উর্সুলা ভান ডার লেইন জানালেন, রাশিয়ার ওপর সর্বোচ্চ চাপ বজায় রাখা হচ্ছে। It shows that the Kremlin will stop at nothing to terrorize Ukraine, blindly killing civilians, men, women and children, and even targeting the European Union. This is why we are keeping maximum pressure on Russia. That means tightening our sanctions regime. We will come forward soon with our 19th package of hard-biting sanctions. And in parallel, we are advancing the work on the Russian frozen assets to contribute to Ukraine's defense and reconstruction. বিশ্ব যখন শান্তির পথ খুঁজছে, রাশিয়া তখন ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দিচ্ছে। কিভের ওপর রাতের হামলার কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিক্রিয়া দেয় ইইউ। রাশিয়ার যখন মাথা ব্যথা ইউক্রেন, যে জন্য কিভে ক্রমাগতই তারা হামলা চালিয়ে যাচ্ছে, তেমনই আবার আমেরিকার মাথা ব্যথা ভারত। আরও নির্দিষ্ট করে বলি, ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথা ভারত, কারণ ধমকে চমকে নরমে গরমে কোনো কিছুতেই ভারতকে বাগে আনতে পারছেন না আমেরিকার প্রেসিডেন্ট। বন্ধু মোদিকে আগে একাধিকবার পাশে পেয়েছেন, কিন্তু এবার নাকি তিনি ফোনও ধরছেন না। আর এই অবহেলার কথা যখন বিশ্বজুড়ে রটে গেল, তার পরদিন ফের মরিয়া চেষ্টা। আর এবার ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারো এভাবে আন্তর্জাতিক টিভি চ্যানেলে বসে কোনো দেশকে নিয়ে আমেরিকা এতটা মরিয়া হ্যাংলামি করেছে বলে কারো জানা নেই। मेरी रिस्क टेकिंग कैपेसिटी बहुत है। मैं ये नहीं सोचता हूँ मेरा क्या नुकसान होगा। अगर मेरे देश के लिए सही है, मेरे देश के लोगों के लिए सही है, तो मैं रिस्क लेने के लिए तैयार रहता हूँ। और दूसरा, मैं ओनरशिप लेता हूँ। मानो कभी कुछ ऐसा भी हो जाए गलत, तो किसी के सर पे डाल नहीं देता। এই জায়গা থেকেই ট্রাম্পও গত ফেব্রুয়ারিতে মেনেছিলেন দর কষাকষিতে মোদি তার থেকে অনেক কদম এগিয়ে। He's a much tougher negotiator than me, and he's a much better negotiator than me. There's not even a contest. জেনেও বেড়ে খেলতে গিয়েছিলেন ট্রাম্প। 50% শুল্ক ঘাড়ে চাপিয়েছেন, ইউক্রেন যুদ্ধের দায় ঠেলেছেন, অপারেশন সিন্দুর নিয়ে অবাঞ্ছিত মন্তব্য রেখেছেন, মন গড়া কথা বলে অস্বস্তিতে ফেলতে চেয়েছেন বন্ধু মোদিকে। কিন্তু তাতেও ভারত তার অবস্থান থেকে টলেনি। উল্টে আমেরিকার নয়া শত্রু, যাদের বিরুদ্ধে ভারতকে আমেরিকার প্রয়োজন, সেই চীনের সঙ্গে বৈরিতা ভুলে হাত মেলাতে চলেছে ভারত।
মাথা ব্যথা চরমে উঠেছে ট্রাম্পের। আন্তর্জাতিক টিভি চ্যানেলে তাই বালখিল্য কথাবার্তা শুরু করেছেন ট্রাম্প অ্যান্ড কোম্পানি। Siding with the democracies, that you're getting in bed with the authoritarians. China, you've been at quiet war with them for decades. They invaded Aksai Chin and all your territory. These are not your friends, folks, okay? And the Russians, I mean, come on. এভাবে অভিমানী কথাবার্তা কোনো প্রশাসনিক কর্তা কিভাবে বলতে পারেন তা নিয়ে চোখ কপালে উঠেছে আন্তর্জাতিক মহলের। শুধু তাই নয়, এক ধাপ এগিয়ে ইউক্রেন যুদ্ধের ন্যারেটিভ পাল্টে মোদির যুদ্ধে এনে ফেলেছেন ট্রাম্পের দোসর। Everybody in America loses because of what India is doing. The consumers and businesses and everything lose, and workers lose because India's high tariffs cost us jobs and factories and income and higher wages. And then the taxpayers lose because we got to fund Modi's war, okay? The road to peace runs at least partly right through New Delhi. I mean Modi's war. Let me ask because the road to peace runs in part through New Delhi. ভাবা যায় ইউক্রেন যুদ্ধ নাকি মোদির যুদ্ধ। রাশিয়ার অর্থনীতি চলে ভারতের টাকায়। কতটা দ্বিচারী ট্রাম্প ও তার টিম সেটাও আবার বলে ফেলেছেন পিটার নিজেই। The reality is you got to stop India and China from buying Russian oil. You do that tomorrow when the war's over. Okay? The war's over. If everybody, including Europe, this is like Europe's still buying Russia oil, which is crazy. ভাবুন, নিজেই বলছেন চীন আর ইউরোপ ও রাশিয়ার তেল কেনে, অথচ দায় একমাত্র ভারতের। ভারতই যেন মাথা ব্যথা, ভারতই ধ্যান, ভারতই জ্ঞান, ভারতই চিন্তামণি। ভারত ছাড়া ট্রাম্প কি মণিহারা ফণি? সেই কারণেই কি থাকতে না পেরে বারচারেক ফোন করেছেন নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী ফোন না ধরে বার্তা দিয়েছেন এভাবে হবে না, কিন্তু পাকে নেমে কাদা মেখে উঠলে দেশের লোকের কাছেই তো হাসির পাত্র হয়ে যাবেন ট্রাম্প। তাই এভাবেই মরিয়া চেষ্টা জারি। আর নতুন কি নাটক, দেখতে মুখিয়ে আন্তর্জাতিক মহল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার চেষ্টা করছেন শুল্ক গুতোয় ভারতকে চাপে ফেলতে চেয়েও বাগে কি আনতে পারছেন না, বাগে আনতে পারছেন না। আর তাই তো এত রাগ। আমেরিকা যখন প্যাচে ফেলার কায়দায় মগ্ন, তখন নয়াদিল্লিও পাল্টা চাপের কূটনীতির পথে হাঁটছে। মার্কিন শুল্ক গুতোর আবহে এবার চীনে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের প্রতি কিছুটা নরম হয়েছে। এই জায়গা থেকেই জল্পনা আরো বাড়ছে। তাৎপর্যপূর্ণ জাপান সফর, কারণ চীনের বিরুদ্ধে কোয়াডে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়ার সাথে সামিল জাপানও। ট্রাম্পের এই শুল্ক গোয়ার্তুমিতে হিতের বিপরীত হবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ভারতবর্ষ যার নিজের পার্সোনাল রিলেশনশিপ এতগুলো দেশের সাথে এত ভালো পর্যায়ে এবং ব্রিক্সের অন্যতম মেম্বার, তারা কিন্তু আগামী দিনে এটার অল্টারনেট বার করবে, এটা বলাই বাহুল্য। এবং এমন সময় আসতে চলেছে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে, যেখানে ইউএস ডলার মুখ থুবড়ে পড়বে, কারণ বিআরআই এর মাধ্যমে অন্তত 60 থেকে 62টা দেশ গোটা পৃথিবীর বিগার কনজিউমার বা বিগার ট্রেড সার্কিটে ঢুকতে চলেছে। এবং এই ইকোনমিক সার্কিট বা এই ইকোনমিক যে করিডোরটা তৈরি হবে, এটা কিন্তু আমেরিকার জন্য যথেষ্ট দুঃসংবাদ নিয়ে আসতে চলেছে।
ডলার ছাড়াই ব্যবসা চালানোর ভাবনা অনেক দিন ধরেই চালাচ্ছে ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলি। ইতিমধ্যেই ডলার নির্ভরতা কমাতে একাধিক পদক্ষেপ নিয়েছে ব্রিক্স। এই অবস্থায় ডলার নির্ভরতা কমিয়ে ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো সম্পূর্ণ নতুন কোনো টাকায় নিজেদের মধ্যে লেনদেন শুরুর পথে যায় কিনা সেদিকেও নজর রয়েছে আমেরিকা। যাই হোক না কেন, তার অনেকটা আলোচনা হবে এই এসসিও সামিটে। কূটনৈতিক যুদ্ধ ড্রোন সমরাস্ত্রে। তবে আরও এক যুদ্ধ দেখাবো, সন্ত্রাসবাদ এবং জঙ্গিদের নিকেশ করার যুদ্ধ। যে যুদ্ধ একসঙ্গে লড়ছে বিশ্বের তাবর দেশ। যেমন পাকিস্তান থেকে নেপাল হয়ে বিহারে 3 জন জৈশ জঙ্গি ঢুকে পড়েছে। গোয়েন্দাদের তরফে বিহার পুলিশকে সতর্ক করা হয়েছে, আর তারপরই রাজ্য জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে বিহার পুলিশের তরফ থেকে। অপারেশন সিঁদুরের বদলা চাইছে কি তাহলে পাকিস্তান? বদলার পরিণাম আগেই তো জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের পরিণাম ধূলিসাৎ পাকিস্তান। আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে গত মে মাস থেকে বিহারে ভারত নেপাল সীমান্তে আঁটোসাঁটো নিরাপত্তা। নজরদারি বাড়ানো হয়েছিল সীমান্তবর্তী জেলা মধুবনী, সীতামঢ়ী, সুপৌল, রাড়িয়া, পূর্ব ও পশ্চিম চম্পারণে। তার মধ্যেই গোয়েন্দাদের তরফে বিহার পুলিশকে সতর্ক করা হলো। ইতিমধ্যেই 3 জঙ্গির ছবিও প্রকাশ করা হয়েছে। গোয়েন্দাদের হাতে এসেছে 3 সন্ত্রাসীর পাসপোর্ট সম্পর্কিত তথ্য। পাকিস্তান থেকে 3 জঙ্গি ঢুকে পড়েছে বিহারে। 3 জৈশ জঙ্গিকেই শনাক্ত করা হয়েছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডির বাসিন্দা হাসাইনান আলী, উমারকোটের বাসিন্দা আদিল হোসেন, বাহাওয়ালপুরের মোহাম্মদ উসমান। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান থেকে কাঠমান্ডু পৌঁছয় এই জঙ্গিরা। সেখান থেকে সম্প্রতি বিহারে ঢুকেছে এই 3 জঙ্গি। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রশাসনের তরফে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে, কোনো রকম সন্দেহজনক কিছু দেখলেই যেন পুলিশকে খবর দেওয়া হয়। सूचना एजेंसियों की तरह एक इनपुट जारी किया गया था और इस इनपुट पे काम करते हुए हम लोग लगातार जो है वो हाई अलर्ट पे हैं और बॉर्डर एरिया में जो है लगातार वाहन चेकिंग चल रहा है। अब पूरे जिला के पुलिस को भी, थानों को भी अलर्ट किया गया है और तीनों संदिग्ध लोगों पर 50,000 की इनामी घोषणा भी की गई है और आम जनता से अपील किया गया है कि अगर ये 3 संदिग्ध व्यक्ति कहीं भी दिखाई देते हैं तो आप नज़दीकी थाना को सूचना दें। নেপাল থেকে কিভাবে বিহারে ঢুকলো জঙ্গিরা? বিহারের দিক থেকে ভারতের সঙ্গে নেপাল সীমান্তে প্রায় 729 কিলোমিটার উন্মুক্ত। এই জায়গাগুলি অনুপ্রবেশের হটস্পট হয়ে উঠেছে। বিহারের 7টি সীমান্তবর্তী জেলায় সর্বক্ষণ নজরদারি চালানো বড় চ্যালেঞ্জ। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে বিহারের একাধিক এলাকা। সন্দেহভাজনদের খোঁজে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে বিহার পুলিশের তরফে। রাশিয়া ইউক্রেন হোক বা ভারত আমেরিকা, আন্তর্জাতিক রাজনীতিও যুদ্ধে ফুটছে। কোথাও যুদ্ধ চলছে ড্রোন সমরাস্ত্রে, আবার কোথাও বা কূটনীতির যুদ্ধ। শুধু আন্তর্জাতিক স্তরেই নয়, যুদ্ধের আঁচে ফুটছে বঙ্গ রাজনীতিও। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মেয়র রোডের মঞ্চ থেকে জীবন থাকতে কারো ভোটাধিকার কাটতে দেবেন না বলে হুঙ্কার দিলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি হেনস্থার অভিযোগ এবং এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই ভোট, তার আগে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এটাই ছিল তৃণমূল ছাত্র পরিষদের শেষ সমাবেশ। বৃহস্পতিবার মেয়র রোডের মঞ্চ থেকে ভিন রাজ্যে বাঙালি হেনস্থা, এসআইআর এর মতো বিষয়গুলি নিয়ে ফের গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 22 লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক যারা কাজ ভালো করে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়, তাদের স্কিল আছে, তাদের গুণ আছে। অথচ দেখুন, আমাদের এখানেও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে, তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি। কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না, কারণ এটাই বাংলা। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি। বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে, তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে
এনআরসি চালু করবে আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। আগে আমরা কি দেখতাম যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করত বা বাঁচত। আর আজকে কি দেখছি, বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে। 10 কোটি বঙ্গবাসীকে যারা বাংলাদেশি বলেছে তাদের যোগ্য জবাব দিতে এবং প্রতিশোধের রাজনীতি তুলতে গণতান্ত্রিকভাবে সমষ্টিগতভাবে পথে লড়াইয়ের আন্দোলনের রাস্তাও বেছে নেব বিজেপির বন্ধুদের আজকেই 28-এর মঞ্চ থেকে হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি। সব মিলিয়ে দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস থেকে ফের ভোট যুদ্ধের সুর বেঁধে দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। 2026-এ বিধানসভা নির্বাচন যখন আসন্ন তখন 26-এ 21-কেও ছাপিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা আজকের এই মঞ্চ থেকেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচনে আসন বাড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করছেন 50-এর গণ্ডি পেরোবে না গেরুয়া শিবির। চ্যালেঞ্জ ছুড়েছে পাল্টা বিজেপিও। পালাবদলের পর থেকে রাজ্যের প্রতিটি বিধানসভা নির্বাচনেই আসন বেড়েছে তৃণমূলের। 2011 সালে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে 184টি আসন পেয়েছিল জোড়াফুল শিবির। 2016 সালে আসন বেড়ে হয়েছিল 211টি। 2021-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় রুখে 215টি আসন পেয়েছিল তৃণমূল। বছর ঘুরলে আরও একটি বিধানসভা নির্বাচন। আগামী 26-এ 21-কেও ছাপিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে জোড়াফুল শিবির। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আসন বাড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসের সুর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। মনে রাখবেন, আগামী নির্বাচনে আরও সিট আপনাদের বাড়বে। তার কারণ আমরা মানুষের উন্নয়ন করি, আরও করব। আর আপনারা তো মানুষের ক্ষমতাকে বিসর্জন দেন। আসন বাড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী জোড়াফুলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। একই সঙ্গে তার দাবি 26-এর ভোটে 50-এর গণ্ডি পেরোবে না গেরুয়া শিবির। যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমরা তাদেরকে 1 ছটাক জমি আগামী 2026-এ ছাড়বো না। আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল, আগের বার যা আসন পেয়েছিল, আমি বুক ঠুকে এখানে কথা দিয়ে যাচ্ছি, তার থেকে আসন বাড়বে, কমবে না। কুৎসা যত বেড়েছে মানুষের জনসমর্থন তত বেড়েছে। 211টা হয়েছে 215। আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে 50 পার করে দেখাও, 50। অভিষেককে পাল্টা তার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার সামলানোর পরামর্শ দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবছে এটা ডায়মন্ড হারবারের ভোট। কিছু বিদেশি নাগরিককে ওখানে রেখে দিয়ে, কিছু বানানো পুলিশ থানা তৈরি করে, মানুষের ওপর মস্তান দিয়ে আতঙ্ক তৈরি করে ডায়মন্ড হারবারে ছাপ্পা ভোট দিয়ে জেতা যায়। কিন্তু এবার ইলেকশন কমিশন তৈরি, ডায়মন্ড হারবারকে আগে রক্ষা করুক অভিষেক ব্যানার্জি, তারপরে তো বিজেপিকে দেখবে। বাংলায় ভোট আসছে, বাড়ছে ভবিষ্যৎবাণীর সংখ্যাও। শেষমেশ কার কথা মিলবে তা সময়ই বলবে। 26-এ বিধানসভা নির্বাচন নিয়ে সমস্ত রাজনৈতিক দল তাদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে, কিন্তু 26,000 চাকরিহারারা, তাদের জন্য আজকে সুপ্রিম কোর্ট যা বলল, কোথাও গিয়ে একটা সূক্ষ্ম আলো তারা কিন্তু দেখতে পাচ্ছেন। কারণ এই এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় ফের মুখ পুড়ল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের। 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য এবং কমিশনকে তীব্র ভর্ৎসনাও করেছে দেশের শীর্ষ আদালত। এবং পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 7 এবং 14ই সেপ্টেম্বর এসএসসি নিয়োগ পরীক্ষা হবে বলেও আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। যে অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে বারবারই চূড়ান্ত রব তুলেছেন চাকরিহারা শিক্ষকরা।
এবার সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে 7 দিনের সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। এই সময়ের মধ্যে তালিকা প্রকাশ না হলে মামলাকারীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের এসএসসির 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল মামলায় বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এখনও পর্যন্ত যারা চাকরি হারিয়েছেন তাদের তরফ থেকে বারংবার একটা দাবি উঠেছিল, যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক, জানিয়ে গড়িমসি চলছিল। আজকে সুপ্রিম কোর্টে যোগ্য শিক্ষকদের তরফে একটি আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার নির্দেশ, আগামী 7 দিনের মধ্যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে তালিকা প্রকাশ করতে হবে এবং তালিকা প্রকাশ করে ওয়েবসাইটের মাধ্যমে জানাতে হবে কারা অযোগ্য শিক্ষক, এবং অযোগ্য শিক্ষকরা পরীক্ষায় বসতে পারবেন না, শুধুমাত্র যোগ্য শিক্ষকরাই পরীক্ষায় বসতে পারবেন। 7 দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করবে। একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড, কে আনটেন্টেড, কে আনটেন্টেড, আনটেন্টেড, কারা আমাদের মতো টেন্টেড, সিবিআর মতো টেন্টেড, সেই নামগুলোকে পাবলিশ করে দিতে হবে 7 দিনের মধ্যে। দেখুন, এই 7 দিনের মধ্যে আদৌ তারা করেন কিনা, কোনো বাহানা তৈরি করবেন কেন? এই সমস্ত দুর্নীতিগ্রস্তদের নাম, এটা অযোগ্য বলে আপনারা কিন্তু ভুল বলছেন। দুর্নীতিগ্রস্ত, সরাসরিভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের, তাদের লিস্ট যদি প্রকাশ হয়ে যায় তাহলে তো দলটাই উঠে যাবে। সেই জন্যই ওরা প্রকাশ করতে চাইছেন না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানিতে শুরু থেকেই বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের ভৎসনার মুখে পড়ে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। দুই বিচারপতির বেঞ্চ বলে, আপনাদের নিয়োগ প্রক্রিয়ার উপর প্রতি মুহূর্তে আদালত নজর রাখছে, প্রয়োজনে আমরা হস্তক্ষেপ করব। দুই বিচারপতির বেঞ্চ আরও বলে, দাগী অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট, আমরা সেই নির্দেশে হস্তক্ষেপ করিনি, তারপরও কেন তালিকা প্রকাশ হলো না? বিচারপতিরা বলেন, অযোগ্যদের নাম প্রকাশে এত গোপনীয়তা কেন? এটা কি ধরনের ওকালতি হচ্ছে? এক্ষুনি এক ধরনের কথা, কয়েক সেকেন্ড পরে আরেক ধরনের কথা বলছেন। বিচারপতিদের ভৎসনার মুখে পড়েন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। বিচারপতিরা কল্যাণ ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেন, প্রথম বাক্যে একটা কথা, পরের বাক্যে আরেক কথা। এটা কি সুপ্রিম কোর্টেই হয়? এটা শীর্ষ আদালত। দুই বিচারপতি কল্যাণ ব্যানার্জিকে উদ্দেশ্য করে আরও বলেন, একটা সরি বললেই হবে, তারপরও বিশ্বাস করব। দুই বিচারপতি নির্দেশ দিয়ে বলেন, আমরা বলছি অযোগ্যদের নাম পাবলিক ডোমেনে প্রকাশ করতেই হবে। চাকরিহারা শিক্ষকদের দাবি, বারবার অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলা হচ্ছে, কিন্তু না রাজ্য সরকার না আদালত কোথাও এই নিয়ে সুরাহা পাওয়া যায়নি। অবশেষে সেই সিবিআই এর তদন্ত রিপোর্টকেই মান্যতা দিচ্ছে সুপ্রিম কোর্ট। টেন্টেডদের লিস্ট কোনটা না, যেটা সিবিআই যে রিপোর্ট, সেই সিবিআই রিপোর্টের ভিত্তিতে তৈরি হওয়া যে লিস্ট, সেই লিস্টটা আজকে বিচারপতি কার্যত সেটা স্বীকার করলেন। আজকে সেই সিবিআই রিপোর্টটাকেই তিনি মানলেন, কিন্তু তারপরেও আমাদের চাকরি খাচ্ছেন, তারপরে আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছেন না। সুপ্রিম নির্দেশের পরও 1 সেপ্টেম্বর কমিশন অভিযানে অনড় চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস ও তার অনুগামীরা। শিক্ষাকর্মীদের আজ ভয়াবহ অবস্থা। আগামী 1 সেপ্টেম্বর আমরা এসএসসি অভিযান রেখেছি। এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা আলোচনা চাই, যে পরীক্ষা আয়োজন করেছেন সেটাকে 3 মাস পিছিয়ে দিতে হবে। 7 ও 14 সেপ্টেম্বর বাতিল চাকরিতে এসএসসির নিয়োগ পরীক্ষা, সেই পরীক্ষা হবে বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। 2রা সেপ্টেম্বরের মধ্যে এর জন্য যোগ্য শিক্ষকদের আবেদন করতে হবে। এবার আরও একটা পরীক্ষার কথা বলবো, যে পরীক্ষা নিয়ে তুমুল আলোচনা বিতর্ক। সেই পরীক্ষা কিন্তু নির্বিঘ্নেই হলো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বিকম, এলএলবির 4র্থ সেমেস্টারের পরীক্ষা। মোট 81টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষাকে কেন্দ্র করেই তুমুল বিতর্ক তৈরি হয়। অধ্যক্ষদের একাংশ এবং টিএমসিপির আক্রমণের মুখে পড়েন ভারপ্রাপ্ত উপাচার্য। ছাত্র যুবর এনার্জি, অভিষেক ব্যানার্জি, ছাত্র যুবর এনার্জি, অভিষেক ব্যানার্জি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। অধ্যক্ষ পরিষদ সহ বিভিন্ন মহল থেকে পরীক্ষা পিছনোর দাবিও ওঠে। তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। জানিয়ে অধ্যক্ষ পরিষদ ও টিএমসিপির আক্রমণের মুখে পড়েন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখি। ঘন্টায় 28 আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে
তবে কোনো হুঁশিয়ারিতে কান দেননি ভারপ্রাপ্ত উপাচার্য। নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে বৃহস্পতিবার বিএ, বিএসসি, বিকম ও এলএলবির চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে সব মিলিয়ে প্রায় 81টা সেন্টারে নির্বিঘ্নে একেবারে পরীক্ষা চলছে। না, আমরা কোনো রকম সমস্যার সম্মুখীন হইনি। ছাত্রছাত্রীরা যথাসময় এসেছে, শিক্ষক শিক্ষিকারাও এসেছেন, শিক্ষাকর্মীরাও এসেছে। পরীক্ষা ঠিক সময়ে শুরু হয়েছে এবং ঠিকঠাকভাবেই সম্পূর্ণভাবে। ভারপ্রাপ্ত উপাচার্যের অনড় মনোভাবে শেষ পর্যন্ত সুর নরম করে টিএমসিপি। ছাত্রছাত্রীদের সুবিধার্থে বুধবারই হেল্পলাইন নম্বর চালু করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার ছেড়ে দিল পথও। আমরা বোর্ড 5-এর সামনে থেকে মিছিল করছি, যেহেতু জানেন কি ইউনিভার্সিটি 28 আগস্ট আজকে আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই দিনকে এক্সাম ডেট ফেলে দিয়েছে যাতে ছাত্রদের কোনো সমস্যা বা কিচ্ছু না হয়। আমরা ওই জন্য আমাদের বোর্ডের সামনে থেকে মিছিল করছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে পরীক্ষা হলেও হঠাৎ দুটি বিষয়ে পরীক্ষা বাতিল করে দেয় বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের ছাত্ররা সব রিমোট এরিয়া থেকে আসে বেশিরভাগই, আর তাদের অনেককে হয় 3-4টে বাস চেঞ্জ করে আসতে হয়। আর আজকে ট্রান্সপোর্টেশনের খুব প্রবলেম, খুব ইরেগুলার, এবং আজকে ওরা যদি ঠিক মতো না আসতে পারে, যদি 20% আসে, বাকি 80% যদি না আসতে পারে, পরীক্ষা তো আবার করাতে হবে। বৃহস্পতিবার বাংলা ও কমিউনিটি এনগেজমেন্ট দুটি পত্রের মৌখিক পরীক্ষা ছিল। বুধবার আচমকা নোটিশ দিয়ে পরীক্ষা বাতিলের কথা জানানো হয়। নোটিশে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা বাতিলের কারণ না জানালেও এ নিয়ে তুঙ্গে উঠেছে চাপানুতোর। পরীক্ষা এবং পরীক্ষা বাতিল সব মিলিয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে দুইয়েরই সাক্ষী থাকল বঙ্গ। যদিও পরীক্ষা বাতিল হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় বাংলা এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট দুটি পত্রের মৌখিক পরীক্ষা, তবে আইন বিভাগের 10ম সেমিস্টারের পরীক্ষা সূচি মেনেই হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয় পরীক্ষা এবং পরীক্ষা বাতিলকে কেন্দ্র করে তুঙ্গে বিতর্ক, আর দুটি ক্ষেত্রেই সাফাই দিয়েছেন উপাচার্য শঙ্কর কুমার নাথ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একই দিনে পৃথক ফল, একটা বিভাগের পরীক্ষায় এক ঘটনা। দুটি পত্রের মৌখিক পরীক্ষা বাতিল হলো, তবে আইন বিভাগের পরীক্ষা হলো সূচি মেনেই। একই বিশ্ববিদ্যালয়ে একই দিনে পরীক্ষা ও পরীক্ষা বাতিল ঘিরে তৈরি হলো বিতর্ক। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা ও কমিউনিটি এঙ্গেজমেন্টের মৌখিক পরীক্ষা ছিল, কিন্তু বুধবার আচমকা নোটিশ দিয়ে পরীক্ষা বাতিলের কথা জানানো হয়। আমাদের ছাত্ররা সব রিমোট এরিয়া থেকে আসে বেশিরভাগই, আর তাদের অনেককে হয় 3-4টে বাস চেঞ্জ করে আসতে হয়। আর আজকে ট্রান্সপোর্টেশনের খুব প্রবলেম, খুব ইরেগুলার, এবং আজকে ওরা যদি ঠিক মতো না আসতে পারে, যদি 20% আসে, বাকি 80% যদি না আসতে পারে, পরীক্ষা তো আবার করাতে হবে। হঠাৎ পরীক্ষা বাতিলের নোটিশে উঠছে প্রশ্ন। অন্যদিকে এদিনই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 10ম সেমিস্টারের পরীক্ষা ছিল। বাংলা ও কমিউনিটি এঙ্গেজমেন্টের মৌখিক পরীক্ষা বাতিল হলেও আইন বিভাগের পরীক্ষা হয়েছে। পরীক্ষা কোথায় হচ্ছে? ওটা ইন্টারনাল পরীক্ষা, ওটা ওরা নিজেরা করছে, এর মধ্যে বেশি কোনো ছাত্র নেই, ওতে বেশি ছাত্র ইনভলভও থাকে না। অতএব এটা আমাদের ইউনিভার্সিটির বৃহত্তর স্বার্থে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। যেই পরীক্ষার শিডিউল ছিল, পরীক্ষার যেই রুটিন ছিল, সেই রুটিন অনুযায়ী, সেই শিডিউল অনুযায়ী, সেই সময় অনুযায়ী পরীক্ষা ক্লাস হবে, এটাই স্বাভাবিক। এটাই একটা ইউনিভার্সিটির স্বাভাবিক অবস্থা হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাসক দলের জন্য, শাসক দলের যে ছাত্র সংগঠন, তাছাড়াও গোটা শাসক দলের জন্য প্রত্যেকবার আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে স্বাধিকার, সেই স্বাধিকার বারবার নষ্ট হচ্ছে। যারা মেরুদণ্ডহীন বিভিন্ন কলেজ এবং প্রতিষ্ঠান
সেই সমস্ত অধ্যক্ষকেও আমরা বলছি, একই শিক্ষার 12টা বেজে গেছে পশ্চিম বাংলায়, আর দয়া করে তৃণমূলের চাটুকারিতা করে বাংলার শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করবেন না। একদম প্রশাসনিক ব্যাপার, তারা কি সিদ্ধান্ত নিয়েছেন কোনো মন্তব্য নেই। তবে উপাচার্য সাফাই দিলেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একই দিনে পৃথক বিভাগের পরীক্ষায় পৃথক ঘটনা ঘিরে বিতর্ক থামছে না। তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চে জয়েন্ট দরজা, ফল প্রকাশে দেরি হয়েছে আর তা নিয়ে দুঃখ প্রকাশ করেও মামলাকারীদের বিধলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বিচার ব্যবস্থার একাংশকে নিশানা করেছেন, যদিও পাল্টা ওবিসি মামলায় আদালতে রাজ্যের ভূমিকার কথা স্মরণ করিয়েছে এসএফআই। আইনি জট কাটিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে জয়েন্টের ফল। তার ভিত্তিতে কলেজে কলেজে সম্পন্ন হয়েছে ভর্তি প্রক্রিয়া। জয়েন্ট নিয়ে তরজা তবু চলছেই। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি থেকে জয়েন্ট ইস্যুতে সরব হলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফল প্রকাশে দেরি হওয়ার দুঃখ প্রকাশ করেও বিধলেন মামলাকারীদের। রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়। আমি দুঃখিত, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে, এরা 2 নম্বরই। টিএমসিপির মঞ্চ থেকে বিচার ব্যবস্থার একাংশকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল। আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি 1 ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে। জয়েন্ট ইস্যুতে রাজ্যের ভূমিকা নিয়ে পাল্টা সরব বিরোধীরা। আমাদের নন্দীগ্রামে একটা কৃতি ছাত্রী সুইসাইড করে গেছে, এই জন্য আমি কালকে তার বাড়িতে গেছিলাম। ভয়ঙ্কর। হ্যাঁ, আগে রেজাল্ট বেরোলে তো ওকে এটা করতে হতো না, যে কারণে করেছে নিজের চয়েসেবল মানে চান্স পাইনি বলে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দোকান কাটা হলে যা পরিণতি হয় রাজ্যের, সেই পরিণতি আমাদের রাজ্যের এখন হয়েছে। জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল যাতে বেরোয়, যাতে মাসের পর মাস বিলম্ব না হয়, তার জন্য এসএফআই মামলা করেছিল। এইসব দুঃখ টুক্ষ ইত্যাদিতে চিরে ভিজবে না ম্যাডাম। যে জায়গায় আজকে রাজ্যটাকে এনে দাঁড় করিয়েছে, সেইখানে দাঁড়িয়ে গোটা রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, সরকারি পড়াশোনার ব্যবস্থা নষ্ট করে দেওয়ার বন্দোবস্ত করেছে। ওবিসি তালিকা সংক্রান্ত মামলার কারণে 2 মাস ধরে থমকে ছিল জয়েন্টের ফল প্রকাশ। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গেলেও আইনি জটিলতায় বন্ধ ছিল কলেজে ভর্তি প্রক্রিয়া। কলকাতা হাইকোর্ট ফল প্রকাশে স্থগিতাদেশ জারি করলেও পরে সুপ্রিম কোর্ট থেকে অনুমতি আদায় করে আনে রাজ্য। এরপর জয়েন্টের ফল বেরোলেও দেরি নিয়ে তরজা থামার নাম নেই। যে যাই বলুক না কেন, এই মুহূর্তে দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে অন্ততপক্ষে বাঙালি হেনস্থা এই ইস্যুতেই কিন্তু শাসক দল শান দিচ্ছে ক্রমাগত। বিধানসভাতেও এবার বাঙালি হেনস্থা। একেবারে 1 সেপ্টেম্বর শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। সূত্রের খবর, বাঙালি হেনস্থা নিয়ে অধিবেশনে প্রস্তাব আনতে চলেছে সরকার পক্ষ। এসএসসি যোগ্যদের তালিকা বিধানসভা থেকে প্রকাশ করা হোক, পাল্টা এই চ্যালেঞ্জ ছুটছেন শুভেন্দু অধিকারী। আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বোল ফোটে না। পরশুদিনও হাবড়ায় একজন মারা গেছেন, তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল। বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। 10 কোটি বঙ্গবাসীকে যারা বাংলাদেশি বলেছে তাদের যোগ্য জবাব দিতে এবং প্রতিশোধের রাজনীতি তুলতে গণতান্ত্রিকভাবে সমষ্টিগতভাবে পথে লড়াইয়ের আন্দোলনের রাস্তাও বেছে নেব।
26-এর বিধানসভা ভোটে ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ যে অন্যতম ইস্যু হতে চলেছে তা আগেই স্পষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে এই ইস্যুকে হাতিয়ার করে পথে নেমেছেন খোদ তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদেও এ নিয়ে ধারাবাহিকভাবে সরব হয়েছে ঘাসফুল শিবির। আর এবার বিধানসভাতেও বাঙালি হেনস্থার ইস্যু। আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। 3 দিনের বিশেষ অধিবেশন বসছে। সূত্রের খবর, বাঙালি হেনস্থা নিয়ে এই অধিবেশনে প্রস্তাব আনতে চলেছে সরকার পক্ষ। তৃণমূল যখন বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ নিয়ে আসরে, তখন পাল্টা অনুপ্রবেশকে হাতিয়ার করেছে পদ্মফুল শিবিরও। বিধানসভায় বাঙালি হেনস্থা নিয়ে প্রস্তাব আনার খবরের মধ্যেই পাল্টা এসএসসির যোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা। আমরা রেডি আছি, বিজেপির সব এমএলএ সমর্থন করব। যোগ্য তালিকা আপনি বিধানসভা থেকে সর্বদলীয়ভাবে পাস করান। অযোগ্য তালিকা আপলোড হওয়ার পরে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা করব। বছর ঘুরলেই বিধানসভা ভোট, সময় যত সেদিকে গড়াচ্ছে ততই বাঙালি হেনস্থাকে কেন্দ্র করে চড়ছে রাজনীতির পারদ। বিধানসভায় সরকার পক্ষের তরফে এ নিয়ে প্রস্তাব আনার খবরে নতুন করে রাজনীতি তুঙ্গে উঠবে তা নিয়ে সন্দেহ নেই। এই সমস্ত কিছু দেখে শুনেই মনে হচ্ছে এবার খেলা কিন্তু জোরদার হবে, কারণ তৃণমূল কংগ্রেস তো আগেই বলেছিল খেলা হবে, এবার বিজেপিও বলছে খেলবে। বিজেপি বলছে এবার মোদি কাপ হবে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিধানসভায় একেবারে প্রত্যেকটা বিধানসভায় জনসংযোগে এবার ফুটবলকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি। প্রত্যেক বিধানসভা কেন্দ্রে 3 থেকে 4টি করে ফুটবল প্রতিযোগিতা করতে চাইছে বঙ্গ ব্রিগেড। খেলা তো আবার হবে। ये लोग कह रहे हैं इस बार खेला होवे, खेला होवे, खेला होवे। তৃণমূল কংগ্রেসের খেলা হবে স্লোগানকে 2021 সালে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রচারে কটাক্ষ করেছিল বিজেপি। সেই খেলা হবের ভাবনাতেই কি এবার রাজ্য জুড়ে জনসংযোগে বিজেপি? কান পাতলে শোনা যাচ্ছে 26-এর ভোটের আগে জনসংযোগে হাতিয়ার ফুটবল। বাঙালির সেরা খেলা ফুটবলে নজর পদ্ম শিবিরে। জেলায় জেলায় ফুটবল প্রতিযোগিতায় রাজনৈতিক হাতিয়ার রাজ্য বিজেপির। প্রত্যেক বিধানসভায় 3 থেকে 4টি ফুটবল প্রতিযোগিতা করার কথা। ফুটবল প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে মোদি কাপ। সেপ্টেম্বর থেকে শুরু হবে মোদি কাপ। 26-এর নির্বাচনের আগে বিজেপিরও কি এবার অস্ত্র খেলা হবে? বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবার নির্দেশ দিয়েছে প্রায় প্রত্যেকটা বিধানসভা, প্রত্যেকটা মণ্ডল পিছু 2 থেকে 3টি করে ফুটবল ম্যাচ আয়োজন করতে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই এই মোদি কাপ তা শুরু করতে চাইছে গেরুয়া শিবির। জনসংযোগে বারবারই তৃণমূল কোথাও না কোথাও তার বিরোধীদের থেকে এগিয়ে থেকেছে, যা ভোট বাক্সে তাদের ডিভিডেন্ড দিয়েছে। 2021-এর নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে স্লোগানকে তার নির্বাচনী প্রচারের মুখ করে তুলেছিলেন। তাহলে খেলা হবে। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যেভাবে ফুটবলকে হাতিয়ার করতে চাইছে তাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। মোদির নামে তো একটা স্টেডিয়াম করেছে, একদম আজব কথা। মানে দেশটা খেলায় সর্বনাশ হচ্ছে আর প্রধানমন্ত্রীর নামে একটা স্টেডিয়াম করে বসে আছে। বাংলা এসব করে কিচ্ছু হবে না। রাজনীতির আঙিনায় জনসংযোগে তৃণমূল বহু আগেই ফুটবলকে হাতিয়ার করেছে। দলীয় সাংসদদের দিয়ে ফি বছর তৃণমূল এমএলএ কাপ করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লোকসভা এলাকায় ডায়মন্ড কাপ করেন। এমনকি তিনি একটি ফুটবল ক্লাবও তৈরি করেছেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এবারও খেলা হবে ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিন দেখা হবে, খেলা তো আবার হবে। এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা, অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা।
বিজেপি নেতা রাহুল সিনহার অবশ্য দাবি মোদি কাপের মতো ফুটবল প্রতিযোগিতার আয়োজন বিজেপি আগেও করেছে। এটা কোনোভাবেই রাজ্য বিজেপির নয়া কৌশল নয়। এবার প্রথম নয়, এর আগেও আমরা এই ফুটবল প্রতিযোগিতার কাজ আমরা আগেও করেছি। তৃণমূল খেলা হবে করে বাংলাটাকে ভাঙতে চায়, খেলা হবে মানে মার দাঙ্গা হবে এটা বোঝাতে চায়। 26-এর আগে নতুন করে তারা জোর দিচ্ছেন, যেখানে টার্গেট 2 থেকে 3টি করে মণ্ডল প্রতি জনসংযোগের জন্য ফুটবল ম্যাচ করা। বিজেপিরও নতুন এই কৌশল রীতিমতো তাৎপর্যপূর্ণ। আর এবারের এই ভোটে বলুন না কেন, প্রত্যেকবারই আমরা দেখেছি মতুয়ারা কিন্তু একটা বড় ফ্যাক্টর। আর এই মতুয়াদের নিয়ে রাজনীতির দড়ি টানাটানি কি কম হচ্ছে? ঠাকুরবাড়ির সামনে দাঁড়িয়ে সরব কংগ্রেসের প্রতিনিধি দল। ঠাকুরবাড়িকে রাজনীতি মুক্ত করার ডাক দেওয়া হচ্ছে। মতুয়া ভক্তদের সঙ্গে কথা বলার সময় বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের বাধার মুখে কংগ্রেসের প্রতিনিধি দল। ভোটের আগে মতুয়া সমাজের দিকে হাত বাড়াচ্ছে কংগ্রেস। শনিবারই বিহারে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করবেন মতুয়া সমাজের প্রতিনিধিরা। তার আগে ঠাকুরবাড়িতে পৌঁছে গেল কংগ্রেসের প্রতিনিধি দল। গৃহযুদ্ধের কারণে বেশ কয়েকদিন ধরেই শিরোনামে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। প্রকাশ্যে চলে এসেছে বিজেপির বিবাদ, যার একদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, অন্যদিকে তাঁর দাদা গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। বিজেপির অস্বস্তি বাড়াতে আসরে নেমে পড়েছে তৃণমূলও। এই পরিস্থিতিতে মতুয়াদের নিয়ে রাজনীতির অভিযোগে সরব হল কংগ্রেস। দলের উত্তর 24 পরগনা জেলা সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বৃহস্পতিবার ঠাকুরবাড়িতে যায় কংগ্রেসের প্রতিনিধি দল। মতুয়া ভক্তদের সঙ্গে কথাও বলেন তারা। শ্রী শ্রী গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের, পিয়ার ঠাকুরের এই মন্দির, এটা রাজনীতি মুক্ত হোক। মন্দির রাজনীতি চায় না। এই মন্দির প্রাঙ্গণ যে বিশ্বাস, এখানে ভক্তদের সমাগম, এখানে মতুয়া ভাই বোনেরা রয়েছেন, দাদা মাথা নাড়ছেন, আমাদের যে বিশ্বাস থেকে এখানে আসা, সেখানে আমাদের এই মন্দির প্রাঙ্গণে রাজনীতি বন্ধ হোক। এদিন ঠাকুরবাড়ি চত্বরে মতুয়া ভক্তদের সঙ্গে কথা বলার সময় বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের বাধার মুখে পড়ে কংগ্রেসের প্রতিনিধি দল। তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। বাসের ওপর হিন্দিতে জয় শ্রীরাম লেখা, আর যাকে কেন্দ্র করে উত্তপ্ত হলো দুর্গাপুর। হিন্দিতে জয় শ্রীরাম লেখা ঢেকে দেওয়া হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে। বিষয়টির বিরোধিতা করে থানা ঘেরাও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের। বৃহস্পতিবার এ নিয়ে ধুন্ধুমার কাণ্ড বাঁধল দুর্গাপুর থানা এলাকায়। মিনিবাসে হিন্দি অক্ষরে লেখা জয় শ্রীরাম লেখা নিয়ে অশান্তি, আর তা নিয়ে উত্তাল হয়ে উঠল দুর্গাপুর। অভিযোগ, হিন্দি অক্ষরে জয় শ্রীরাম লেখার উপর নিজেদের পোস্টার লাগিয়ে দেন বাংলা পক্ষের কর্মীরা। তাতেই চটে যান বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। বাংলা পক্ষের সদস্যদের গ্রেফতারির দাবি তুলে বৃহস্পতিবার থানা ঘেরাও করেন তারা। কয়েকদিন আগে একটি মিনিবাসের সামনের কাছে হিন্দি অক্ষরে জয় শ্রীরাম লেখা নিয়ে উত্তাল হয় শিল্প তালুকের রাজনীতি। হিন্দিতে জয় শ্রীরাম লেখার বিরোধিতা করে সরব হন বাংলা পক্ষের সদস্যরা। অভিযোগ, তারা নিজেদের পোস্টার সাঁটিয়ে হিন্দিতে লেখা জয় শ্রীরাম লেখাটি ঢেকে দেন, আর তা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুর। বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা বাইক মিছিল করে দুর্গাপুর থানায় আসেন। সেখানে প্রথমে বিক্ষোভ দেখাতে থাকেন, পরে জোর করে পুলিশের ব্যারিকেড ঠেলে ঢুকে পড়েন থানা চত্বরে। ঘেরাও চলাকালীন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের সঙ্গে পুলিশের বচসা ও ধাক্কাধাক্কি হয়। বাংলা পক্ষের লোকরা আমাদের যে সনাতনী সমাজ, এখানে যে আমাদের দুর্গাপুরে পশ্চিম বর্ধমানের যা একাবদ্ধ আছে হিন্দু সনাতনী, তাকে আঘাত করেছে। কালপ্রিটসরা আছে, তাদের উপরে শাস্তি নেওয়া হোক, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, এই দাবিটাকে নিয়ে আজকে আমরা এখানে থানা ঘেরাও করছি, আর আমরা এখানে এফআইআর জন্য আবেদনও দিচ্ছি। পশ্চিম বর্ধমান জেলার বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন এই বিক্ষোভে। আমরা আজকে ভারতবাসী হিসাবে, আমরা আজকে হিন্দু হিসাবে আজকে আমরা এখানে এসেছি। আমরা প্রত্যেকে হিন্দু, আর হিন্দুত্বের অপমান যেখানে, সেখানে আমরা যে কোনো সময় ঝাঁপিয়ে পড়ব। বাংলা পক্ষের সদস্যদের দাবি, বাংলায় থাকলে আগে বাংলা ভাষাকে সম্মান করতে হবে, বাংলা ভাষাতেই লেখা হোক জয় শ্রীরাম। আমাদের ভাষা বাংলা, অতএব আমাদের বাংলায় থাকতে গেলে সর্বপ্রথম সার্ভিস হচ্ছে আগে বাংলায় লেখা। বাংলায় একটা নয় 10টা ওয়ার্ড লেখুক, কিন্তু আগে বাংলায় লিখতে হবে। বাংলায় লেখুক, তারপর হিন্দি লেখুক, ইংলিশ লেখুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আগে বাংলা আমাদের বুঝতে হবে।
একদিকে ভাষা যুদ্ধ, অন্যদিকে ধর্মযুদ্ধ। 26-এর ভোট যতই এগিয়ে আসছে ততই এই দুই ইস্যুতে চড়ছে রাজনীতির পারদ। চিত্তরঞ্জন দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার খাস তালুকে এবার ভুতুরে ভোটারের হদিশ পাওয়া গেল। তাম্রলিপ্ত পুরসভার একটি বুথেই হদিশ পাওয়া গিয়েছে 14 জন মৃত ভোটারের। মৃত্যুর 7 থেকে 8 বছর পরেও ভোটার তালিকায় রয়ে গিয়েছে তাদের নাম। বিরোধীদের অভিযোগের মুখে কমিশনের কোর্টে বল ঠেললেন পুরপ্রধান। কেউ মারা গিয়েছেন 2 বছর আগে, কারো মৃত্যুর পর পেরিয়ে গিয়েছে 7-8 বছর। রেশন কার্ড থেকে নাম বাদ গিয়েছে, অথচ ভোটার তালিকায় এখনো জলজল করছে তাদের নাম। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত পুরসভায় এমনই 14 জন ভুতুরে ভোটারের হদিশ মিলল, জানিয়ে তরজায় শাসক ও বিরোধী শিবির। জানা গিয়েছে তাম্রলিপ্ত পুরসভার 1 নম্বর ওয়ার্ডের 236 নম্বর বুথে মোট ভোটার 1208 জন। বুথের ভোটার তালিকায় 14 জন মৃত ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। বনমালী পণ্ডা মারা গেছে, ভোটার লিস্ট থেকে নামটা এখনো বাদ যায়নি। তারপরে পরে যারা মারা গেছে তাদের বাদ চলে গেছে। উনি কত সালে মারা গেছে? উনি 18 সালে মারা গেছে। আমার স্বামী মারা গেছে। কত বছর আগে মারা গেছে? 17 সালের নভেম্বর মাসে 14 তারিখে। সেটা তো আমরা জানি না, ওপর থেকে না কাটলে আমাদের তো করণীয় কিছু নেই। ভুতুরে ভোটার নিয়ে বিরোধীদের নিশানায় তৃণমূল। অন্যদিকে বিতর্কের মুখে কমিশনের কোর্টে বল ঠেললেন পুরপ্রধান। এখানে যেসব বিএলওরা কাজ করে তারা বেশিরভাগটাই তৃণমূল প্রভাবিত এবং তৃণমূলের দ্বারাই তারা কাজকর্ম করে। তারা বাড়ি বাড়ি কখনোই সার্ভে করে না। তাই আমাদের একটা সন্দেহ ছিল এবং এসআইআরের জন্য আমরা আবার ভালো করে সার্ভে করতে গিয়ে দেখলাম যে প্রায় 14 জনের মতো মৃত ভোটার এখনো অবধি তাদের নাম জঞ্জল করছে। এই ভোটার লিস্ট কালেকশনের দায়িত্ব পৌরসভার বা চেয়ারম্যানের নয়, এটা হচ্ছে তাদের ইলেকশন দপ্তর আছে, ইলেকশন দপ্তর এই কাজটা করে। যে সমস্যাটা ছিল যেটা ওদের নজরে আসেনি সেটা আমরা ওদের নজরে নিয়ে এসেছি এবং আপনারা জানেন যে কিছুদিন আগেই স্কুলে স্কুটিনি হয়েছে, তারপরেও যে কোনো কারণে সেগুলোর নাম বাদ পড়ে গেছে, সেটা আমরা কনসার্ন অফিসারকে বলেছি এগুলো কারেকশন করব। তাম্রলিপ্ত পুরসভায় ভোটের ভূত তো ধরা পড়ল, কিন্তু এই ভূতেদের ভবিষ্যৎ কি হবে তা এখনো স্পষ্ট নয়। এবার মুর্শিদাবাদের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে গাছ লাগানোকে কেন্দ্র করে বচসা, সেখান থেকে উত্তেজনা, বচসা হাতাহাতি পর্যন্ত গড়িয়ে গেল। কংগ্রেস এবং তৃণমূল কর্মীরা হাতাহাতি, বচসা, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লেন। আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। প্রাচীন বকুল গাছ শুকিয়ে গিয়েছে, সেই জায়গায় নতুন করে গাছ লাগানোকে কেন্দ্র করে বচসা, সেই বচসা গড়ালো হাতাহাতিতে। ঘটনায় উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের ইসলামপুরের ইন্দ্রিয়া মোড়ে। এলাকার বাসিন্দারা গাছ লাগাতে গেলে কিছু কংগ্রেস কর্মী বাধা দেন বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, তারাই শুধুমাত্র গাছ লাগাবেন বলে দাবি করেন কংগ্রেস কর্মীরা। স্থানীয় বাসিন্দারা একটি গাছ এনে ইসলামপুর থানার পুলিশ আধিকারিককে দিয়ে রোপণ করাতে গেলে বচসা বাঁধে। কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা থেকে হাতাহাতি লেগে যায়। হঠাৎ করে আজকে সকালবেলায় দেখছি কিছু কংগ্রেসের গুন্ডা বাহিনী, এই এলাকার না, বাইরেকার, ইন্দ্রামোড়ের না, হরহরিয়া গ্রামের না, তারা বাইরের বহিরাগত, তারা এসে আজকে জোরজবস্তি ওখানটায় গাছটা লাগিয়েছে। তারা ওইখানে আমাদের স্থানীয় মেম্বার ছিলেন, কিছু স্থানীয় লোকজন ছিলেন যাদের সঙ্গে বচসা হয়। এই বচসার ফলে হাতাহাতিও হয়। সেখানে পুলিশ প্রশাসন এসে এলাকাকে শান্ত করে। তা আমরা কখনোই এটার পক্ষপাতিত্ব নই। আমরা এটাকে কখনোই চাই না যে শান্তিপূর্ণ এলাকায় অশান্তি দাবানল বইবে। হাতাহাতিতে কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই পালিয়ে যান কংগ্রেস কর্মীরা। ঘটনায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে বচসা হাতাহাতি দেখলেন, এবার দেখাবো বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাতাহাতি কি পর্যায়ে পৌঁছেছে। কি ঘটনা? পঞ্চায়েত বা সমবায় ভোট কিন্তু নয়, পাড়ায় সমাধান ক্যাম্পকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বেঁধে যাচ্ছে নন্দীগ্রামে। হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন তৃণমূল এবং বিজেপি কর্মীরা। অভিযোগ, বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির জন্য তৃণমূল সমর্থিত গ্রামবাসীরা ক্যাম্পে পৌঁছতে দেরি করলে সমাধানের তালিকা পূরণ করে দেন বিজেপি কর্মীরা, আর তাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জেলায় জেলায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বিক্ষোভ। এবার নন্দীগ্রামে সংঘর্ষে জড়ালো তৃণমূল বিজেপি। নন্দীগ্রামের আমতলা আত্ময়িক প্রাথমিক বিদ্যালয়ে বসেছিল পাড়ায় সমাধান ক্যাম্প। সেখানে দুপক্ষের মধ্যে বচসায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, বৃষ্টির কারণে ক্যাম্পে পৌঁছতে দেরি হয় কর্মী সমর্থকদের। সেই সুযোগে বিজেপি কর্মীরা নিজেদের সমস্যাগুলো উল্লেখ করে সমাধানের তালিকা পূরণ করে নেন। পরে তৃণমূলের তরফে তাদের সমস্যাগুলি উল্লেখের জন্য সময় চাওয়া হলে শুরু হয় বচসা। দুপক্ষের তর্কাতর্কিতে উত্তেজনা ছড়ায়। বিজেপি 40-50 জন শুরু করে দিয়েছে। তখন আমরা বলছি আমাদের 5 মিনিট সময় দিন, আমরা 5 মিনিট আমাদের লোকরা আসছে, তো বৃষ্টি হচ্ছে, রাস্তা দাঁড়িয়ে আছে, এই কথা প্রসঙ্গ থেকেই তুল করা। 42 নম্বরে ভোটার একজন, সে টাকা হিসাব চাইছে যে অঞ্চলে ফান্ডের টাকা কি করলো, তাহলে এই 2 বছরে ফান্ডের টাকা কি করলো, তাহলে 10 বছর যে তৃণমূল কি করলো সে ফান্ডের টাকা আগে হিসাব নেব, তারপরে তো আমরা 2 বছরের টাকা হিসাব নেব। বচসা থামাতে ছুটে আসতে হয় প্রশাসনের আধিকারিকদের। আমি 9টা থেকে শুরু হয়েছিল, ঝামেলা হওয়ার পর আমি 9:30টায় এসেছি। 2021-এর বিধানসভা নির্বাচন থেকে রাজ্য রাজনীতির হটস্পট নন্দীগ্রাম। যে কোনো ইস্যুতে তৃণমূল এবং বিজেপির মধ্যে অশান্তি এখানে নিত্যদিনের। 26-এর ভোটে শুভেন্দুর খাস তালুক নন্দীগ্রামকে পাখির চোখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে সরকারি হোক বা রাজনৈতিক কর্মসূচি, আগামী কয়েক মাস যে নন্দীগ্রাম উত্তপ্ত থাকবে তা নতুন করে বলার নয়। কিরণ মান্নার রিপোর্ট, জি24 ঘন্টা। কাজ নেই এই রাজ্যে, ভিন রাজ্যে অনেকেই যাচ্ছেন কাজের জন্য, কিন্তু পরে তাদের অনেকেরই কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। স্বামীর প্রতীক্ষায় বছরের পর বছর বসে রয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের একটা গ্রাম। সেই গ্রাম কিন্তু কার্যত পুরুষ শূন্য হয়ে পড়েছে। অসাধু চক্রে পড়ে তাদের দেহাংশ বিক্রি করে দেওয়া হচ্ছে, নয়তো রোগ ভোগে মারা যাচ্ছেন, এমনটাই আশঙ্কা প্রকাশ সমাজকর্মীদের। বালুরঘাটের প্রত্যন্ত একটা গ্রাম, নাম বীরহেনী। এই নামের সঙ্গেই জড়িয়ে গ্রামের মহিলাদের করুণ কাহিনী। বছরভর বিরহেই যেন ডুবে থাকেন তারা। ইনি লক্ষ্মী হাঁসদা, এনার স্বামী শিবেন মুর্মু। স্থানীয় এক ঠিকাদার ভাদু বর্মনের সঙ্গে বছর 2 আগে চেন্নাইয়ে কাজে গিয়েছিলেন। 1 বছর সবকিছুই ঠিকঠাক ছিল, প্রতি মাসে বাড়িতে টাকা পাঠাতেন। কিন্তু হঠাৎ বাড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করেও স্বামীর কোনো খোঁজ পাননি লক্ষ্মী। ভাদুকে বলা হয় যে আমার স্বামী কোথায়, বলছে আমি এনে দেবো, এরকম বলছিল। আর আনেনি, আর কিছু খোঁজ করেনি। আমরা গাড় বাড়ি গেছিলাম, তো ও বলছে আমি এনে দেবো, আর আনে দেয়নি অতদিন থেকে। থানায় অভিযোগ করছেন? শুধু শিবেন মুর্মু নয়, এই গ্রামের অনেক পুরুষই ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আর ফিরে আসেননি। আমরা এর আগেও দেখেছিলাম ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে অন্তপক্ষে 7 জন শ্রমিক নিখোঁজ ছিলেন 2 বছরের মধ্যে। আবারও নতুন করে বীরহেনী এলাকায় এই শ্রমিক নিখোঁজ হয়ে যাওয়ার কারণ কি, তার তথ্য তালাশ করতে এসে আমরা যেটা জানতে পারছি, শুধু বীরহেনী নয়, আশপাশের অনেক গ্রাম থেকেই মাঝে মাঝে নিখোঁজ হয়ে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। সমাজকর্মীদের বক্তব্য, দক্ষিণ দিনাজপুরে কল কারখানা কম, ফলে কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দেন এখানকার বাসিন্দারা। সেখানে গিয়ে দালালের খপ্পরে পড়ে যান তারা। দলবদ্ধভাবে তারা একসঙ্গে 20 জন 30 জন 40 জন একসঙ্গে যায় কাজ করতে, এবং এটা যাওয়ার ফলে অনেক সময় বিভিন্ন র্যাকেটের সঙ্গে তারা যুক্ত হয়ে যায়,
এবং মানুষকে এই শ্রমজীবী মানুষগুলোকে কখনো হয়তো কোনো ভুল প্রলোভন দিয়ে অন্য কোথাও নিয়ে গিয়ে বন্ডেড লেবার করে বিক্রি করে দেয়, অথবা অর্গান কিডন্যাপিংয়ের নাম করে কোথাও নিয়ে চলে যাচ্ছে। এই ধরনের কিন্তু ঘটনা আমাদের নজরে আসছে। গ্রামের পর গ্রাম থেকে এভাবে কত পরিযায়ী শ্রমিকেরা নিখোঁজ হয়ে যাচ্ছেন তার হিসেব কি প্রশাসনের কাছে আছে, বা আদৌ নেওয়ার চেষ্টা করছেন তারা? স্বামীদের ফেরার পথ চেয়ে কত বছর অপেক্ষা করতে হবে লক্ষ্মীদের? পরিযায়ী শ্রমিকদের জীবন কি রাজনৈতিক গণ্ডিতেই বাধা পড়ে থাকবে? এবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এক ঝলকে। 7 দিনে অযোগ্যতা তালিকা এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। কমিশনকে ভৎসনা আদালতের 7 ও 14 সেপ্টেম্বর পরীক্ষা, 2রা সেপ্টেম্বরের মধ্যে আবেদন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। ললিপপ সরকার বিডিও এসডিও পুলিশকে ভয় দেখাচ্ছে। কমিশন আসে যায়, তারপর রাজ্য সরকার থাকে। গায়ের জোরে এসব হবে না তো তৃণমূল নেত্রীর। পহেলগাঁও হামলায় মাত্র 3 জন পাকিস্তানি সন্ত্রাসবাদী যুক্ত ছিল। এনআইএ তদন্তের সামনে চাঞ্চল্যকর তথ্য। নির্জন এলাকা বলেই ভাইসরনকে বেছে নেয় জঙ্গিরা। বৃহস্পতিবার অফিস টাইম চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয়েছে মেট্রো যাত্রীদের। সমস্যা মেটাতে তৎপর মেট্রো রেল কর্তৃপক্ষ এবং সে কারণেই রবিবার সকাল থেকে দুপুর 3টে পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হচ্ছে টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত। দিন কয়েক আগে মেট্রোর মানচিত্রে আমূল বদল আসলেও ব্লু লাইনে মেট্রো পরিষেবা নিয়ে অভিযোগের পাহাড় জমছে নিত্যযাত্রীদের। বৃহস্পতিবার সকালে অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হয় তাদের। অভিযোগ, টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার থেকে ব্রিজি অর্থাৎ শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা পেতে দুর্ভোগ পোহাতে হয় বিস্তর। কবি নজরুল সহ মহানায়ক উত্তম কুমারের পরের কোনো স্টেশনের যাত্রীরা প্রায় 8 ঘন্টা 40 মিনিট ট্রেন পেলেন না। যখন তারা ট্রেন পেলেন তখন সেই ট্রেনে আর ওঠার মতো অবস্থা নেই। গেট বন্ধ করাও যাচ্ছে না সঠিকভাবে, এমনই ভিড়ে ঠাসা হাঁসফাঁস অবস্থা। বর্তমানে রক্ষণাবেক্ষণের কাজের জন্য কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে মেট্রোর ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষে এখন প্রান্তিক স্টেশন শহীদ ক্ষুদিরামে। প্রান্তিক স্টেশন পর্যন্ত স্বাভাবিক পরিষেবা না পাওয়ার ফলে গন্তব্যে পৌঁছতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের একাংশের। এরই মধ্যে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মিছিল ছিল ধর্মতলায়। রাস্তায় যানজট এড়াতে অনেকেই ভরসা করেছিলেন মেট্রোয়, কিন্তু পরিষেবায় বিঘ্ন ঘটায় নাকাল হন যাত্রীরা। থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবি সুভাষ মেট্রো স্টেশনকে নতুন করে গড়ে তুলতে কমপক্ষে 9 থেকে 11 মাস সময় লাগবে। তাহলে ভোগান্তির মেয়াদও কি আরও 9 বা 11 মাস? এর উত্তর এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছেন না ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। সত্যের প্রতি দায়বদ্ধ জি 24 ঘন্টা, তাই যা বলবো সত্যি বলবো। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।